শোনেন, ভাষা খারাপ করে না চাচা। একবার ভাষা করবো তো চুরি দেবো তোকে। তুই কি বলছিস? সে পাইলে আপনি কি বলছিস? মস্তানি দেখাচ্ছিস তোমাকে? আপনি যদি পারেন করে দেবেন, তবে তুই কোন চাই হবে? হ্যাঁ, তুই খানকির ছেলে যদি ক্ষমতা থাকে তুই বিলে নাম। তুই খানকির ছেলে কত বড় তোর পাওয়ার আছে। নাম নাম তুলে দিতে বলেন। নাম তো তোর নাম তো তোর কোন গোষ্ঠী আছে আমি যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি 1 ঘন্টার মধ্যে। তোর বাপের ক্ষমতা থেকে তো আয় তো আমার সামনে। শুনেন, আমার বাপের ক্ষমতা নাই, আপনার বাপের ক্ষমতা। আপনার বিশাল মান সম্মান, পরের টাকা নিয়ে আত্মসাৎ করেন, এটা আপনার মান সম্মান? হ্যাঁ, তুই বুকাচ্ছ কতদিন টাকা নিচ্ছিস, কতজন নিচ্ছিস, কোথা থেকে করেছিস? আপনার টাকা আমি কোনোদিন নিইনি। আপনি যে ছেলে তুই কোথা থেকে করেছিস? তোর বাপের কত বেশি জমি ছিল সেখান থেকে করেছিস? আমার বাপের এক কোনাও ছিল না। বললাম তো আমার বাবা যেমন হলে মানুষ তেমনি হলে থাকবি। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করবি তো তোর বাড়াবাড়ি ঘুচিয়ে দেবো আমি। কি করবেন? মার্ডার করে দেবেন? আরে কি করবো দেখি ওখানে মস্তানি করবে, তুলে দাঁড়াইতে দেবো না খানকে ছেলে। ও বাবা, আপনি যদি আমাকে মারেন না, আমার মেলা ভাই ভাই আছে, আমার বালকা মিলিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বালকা। হ্যাঁ, সবাই পাট দিচ্ছে, সেখানে যদি আমার ভাই না চুরি দিই তোর ভাই তোকে, না চুরি দিই তোর কোন বাপ আটকিলবে এখানে। আপনি আমার চুরি দেবেন? কি হবে তা? ঠিক আছে, একদিন হবে। আপনি কি দেখবেন? আপনাকেও যেতে হবে। আমাকে যাবো, আমি বুঝবো তুই কতটা মস্তান হয়েছিস, তোর কত থাকে তা হবে। হ্যাঁ, তুই বেশি মস্তানি ওখানে করবি না। কিসের লেগে মস্তানি করতাম? আপনাকে প্রথমেই করতাম। তুই বলছিস কিরে বোকা চলে? তুই তো আমি কি করবি রে? তোর কি আমি খাই না কিরে? আপনার খাই নাকি আমি? তোকে বলি কিনে কিনে বোকাচ্ছ না? আপনি তো বলছেন তোর ভাই কেন বলছি রে? তুই চুপচাপ করে নামাজ পড়িস, তুই চুপচাপ করে কেন করেছিলি রে? মাথায় মাথায় চুপি দিয়ে লোকের টাকা মেরে খাই বেড়ান, তা লোকে কি করবি? কোথায় এখন তোর কোন মায়ের নাঙের টাকা মেরেছি রে? খানকে আমার টাকা মেরে ভোটে দেবো তোর টাকা। চুপির বেটা ওইটাই তো শুনেন, আপনাকে বারবার বলছি ছেড়ে দিবি আমার খানকে ছেলে। তোকে চুরিয়ে দেবো বললাম তো। তোর বাপের ক্ষমতা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তুই বাদ থাল ওখানে, তারপরে রাস্তায় বেড়াস। তুই যদি খানকে ছেলেকে চুরি না দিয়ে এখানে তোর কোন বাপে জমিদার হয়ে গেছিস? জমিদার করেছিস তো? মতপুরে তুই বিরাট দাদা হয়ে গেছিস বোকা চুলা। সবাই পেয়েছে, আপনি এই কথা রাজাকে বলছেন। তুই বলবি না খানকে ছেলে, তুই জানিস না আমি টাকা দিয়ে কাজ করি সেখানে। আমি কোম্পানি গেছি, আমি জানি 3 বছর কৈফত দিতে হবে, তোকে কৈফত দিতে পারে। হ্যাঁ, তোকে কৈফত দিতে হবে। আপনি কাগজ তোর খানকে ছেলে 10 বছর ধরে বাগান করে খাচ্ছিস। কত বাগান আমার বাপের টাকায় বাগান করে, আমি আপনার হাতে খানকে ছেলে তোর বাপের টাকায় করিস আর আমি তোর বাপের টাকায় করি। বাপের টাকাতে এগ্রিমেন্ট করা। হ্যাঁ, তোর বাপের টাকা তোর গায়ে এগ্রিমেন্ট করবো দাঁড়া। দাঁড়া খাওয়া এগ্রিমেন্ট তুই করতে শিখেছিস, তোকে ভরছি তোর গাড়ি বলছিস। বেশ, আপনি ভোট দেবেন কি হবে? আমি তো আপনাকে বলে দিলাম। ঠিক আছে, যদি জানি উপরবেলা লিখে থাকে তাহলে হবে। ঠিক আছে। হ্যাঁ, আপনি ভয় দেখাচ্ছেন কেন? হুমায়ুন কবির বলছেন? হ্যাঁ বলছি। বলছি আপনার একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, আপনি উল্টো পাল্টা করে কথা বলছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন কেষ্টর পর আরেক কেষ্ট, কি বলবেন? দেখুন, আমি যাকে বলেছি এর নাম পটল শেখ। এর বাড়ি এই আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে মহৎপুর বলে একটা জায়গা আছে। হ্যাঁ, এই পটল শেখ বা আমাদের এই এলাকাতে খৈতান এগ্রো লিমিটেডের রামনগর সুগার মিল আছে, আপনারা জানেন দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এই মিল নিয়ে আমি অনেকবার বলেছিলাম যে মিলটা যাতে চালু করা যায়, সাধারণ কর্মচারীদের যাতে ঠিকঠাক করে তারা কাজ না হারায় বা বেতন পায়। কিন্তু মিলটা খৈতান নিয়েছে সে 1989 সালে জ্যোতিবাবুর সাথে, 99 বছরের নিয়েছে। তারপরে তারা কিছুদিন চালিয়েছিল, কয়েক বছর ধরে মিল চলে না। এখানে যত জমি আছে, ল্যান্ড আছে ওদের, সমস্ত জমি কালীগঞ্জ ব্লকে, নাকাশিপাড়া ব্লকে আর বেলডাঙ্গা 2 ব্লকে মিলে 8000 একর জমি। তার মধ্যে এখানে 4000 একর আর বাকি 4000 একর নদীয়ার, কালীগঞ্জ, নাকাশিপাড়া। এখানকার বেশিরভাগ জমি এরা এই পটল শেখরায়, ও একটা 45 বিঘি ওখানে চন্দনপুর
বাগান, এই খৈতানের লোকদের সাথে যোগসাজস করে 15 বছর ধরে লুটে খায়। আর পাশে এখানে একটা বিল আছে জলাশয়, সেই জলাশয়টা আমি 15 বছর ধরে আমরা রেন্ট দিয়ে বছরে আগে 6 লাখ টাকা দেওয়া হতো, এখন বছরে 7 লাখ টাকা রেন্ট দিয়ে ওখানে চাষ করাই। ওই জলঙ্গি, মুর্শিদাবাদের জলঙ্গি, অন্য জায়গা থেকে যারা জেলে যারা মাছ চাষের যোগ্য তারা এসে করে। আর এই পটল শেখ আমারই সঙ্গে ছিল, আমারই এসব দেখাশোনা করতো। একটা মস্ত বড় চোর, এমনি ভণ্ডামি করে আর চোর একটা। সেজন্যই কি আপনার কল রেকর্ডিংটা কি ভাইরাল করে দিয়েছে? মানে কেন ভাইরাল করলো? ওই তো স্বার্থে ব্যাঘাত করেছে, ওকে ওখান থেকে সরিয়ে দিয়েছি। ওই যে মাছ চাষ করা হতো ওই লোক দিয়ে মাছ ধরাতো, প্রত্যেকটা জায়গাতে মাছ পাঠাতো। সেখানে কোথাও 1 কুইন্টালের চালান হলে আবার আলাদা ডুপ্লিকেট চালান করতো। এইসব করে তার জন্য 1 বছর হলো সরিয়ে দিয়েছি। এখন এ বদমাইশি করছে। এখানে ধরেন আশপাশে প্রচুর জলাশয় আছে, পুকুর আছে, নালা আছে, ডুবা আছে, সেখানে মাছ দেবে, পাট জাগ দিবে। কিন্তু আমার মাছ আছে ওখানে। এর আগে 2 বছর আগে একবার যখন জল কম হয়েছিল তখন এখানে মানুষ পাট জাগ দিয়েছিল। আমার 40 লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে, মাছ মরে গেছে, ওরা এইসব ধরে খেয়ে নিয়েছে পাবলিক, কিছু বলিনি আমি। কিন্তু এবারে প্রচুর জল, পর্যাপ্ত জল আছে আশপাশে, অথচ ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে ও ওখানে লোকালে লোকজনকে, এই রবিউল আলম চৌধুরী এমএলএ, তার প্রশ্রয়ে ওখানে ও আমার ওই জলাশয়ে যেখানে মাছ আছে সেখানে পাট জাগ দেয়া করাচ্ছে। পাশে মেলা জল, ডুবাতে জল আছে, অন্য যে সেখানে না দিয়ে পাট ফেলছে। এখানে লোকালসিকে 2-3 বার বলা হয়েছে, মানাও করছে, এবং একটা সাইড পুরো 50 বিঘি মতো ছেড়েও দিয়েছি, যে সেখানে বাদ দিয়ে দিয়েছে যে মানুষ যদি পাট জাগিয়ে দেয় তাহলে সেখানে দেখ। বাকি 100 বিঘি মতো আমার মাছ আছে, সেখানে যেন ডিস্টার্ব না করে। ও আজকে ওর ভাই প্রায় ট্রাক্টরে করে পাট নিয়েছে, সেই মাছ আছে সেখানেই পাট ফেলবে। এসব কে বরদাস্ত করবে? আমি আমার রুটি রোজগারে কেউ যদি আঘাত করে, আর এইখানে ওই দলবাজি করে এখানকার এমএলএ, সে আমার মদতে এমএলএ হয়েছে, সে যদি এসব লোককে মদত দেয়। ওখানের এমএলএ নাম কি? রবিউল আলম চৌধুরী আমার এমএলএ। উনি তৃণমূলের এমএলএ, তাই তো? হ্যাঁ, তৃণমূলের। হ্যাঁ, তৃণমূলের এমএলএ, চেয়ারম্যান ছিল। ওকে সরিয়ে এখন রাজ্য সম্পাদক করেছে। ওরই ছত্র ছাই থেকে সব আমার পিছনে লাগছে। আর আমি যখন বলছি যে আমার ক্ষতি হবে, এর আগে ক্ষতি করেছে এরা। এর আগে আমার 40 লাখ টাকার ক্ষতি এই পটল। মানে এটা জেনে শুনে ওনারা করেছে, তাই তো? হ্যাঁ, জেনে শুনে তো আমাকে করার জন্য সব করছে। ধরেন মেলা, আশপাশে মেলা জল, এবার পর্যাপ্ত জল হয়েছে। কালো বহরমপুরে সারাদিন জল, আর আপনাদের কলকাতাতেও কালকে কত পর্যাপ্ত জল। অথচ আমার মাছ ছাড়া আছে, যেখানে আমার 40 লাখ 50 লাখ টাকার মাছ আছে, সেখানে পাট জাগ দিবে, তাহলে আমার মাছ মরে যাবে, আমার ক্ষতি হবে। সে ক্ষতি আমি করতে দেবো কেন? আরেকটা জিনিস আমি বলছি, এই যে রবিউল চৌধুরী বলছেন, মানে এর মদতেই কি পটল শেখদের বারবার অন্ত নাকি? হ্যাঁ, তো এরা তো এখানকার এমএলএ, এরা একে ধরেন কাজ করে খায়। এখানে লোকের জমিগুলা, খৈতানের জমিগুলা চাষ করে। ওই বিদুপাড়া গ্রাম, মতপুর গ্রাম, রামনগর গ্রাম, ঘোষ মুসলিম যত আছে, যত আশপাশের জমি আছে, কয়েকশো বিঘি জমি, এসব জমিতে এরা দীর্ঘদিন ধরে ভোগ করে খায়। আমি ওর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে 3 বছর আগে বলেছিলাম বহরমপুরের অ্যাডমিনিস্ট্রেশন মিটিং এ, যে এই যে খৈতানকে লিজ দেওয়া আছে, এই খৈতানের লিজ দেওয়ার সুবাদে তারা নিজেরা সুগার চাষ করছে না, মিল চালাচ্ছে না, জমিগুলো সব দখল হয়ে যাচ্ছে। তো এখানে যদি আপনি নতুন করে যে ডিলটা ক্যান্সেল করে, যদি একটা নতুন কোনো পাঞ্জাবের কোম্পানি আসতে চেয়েছিল, আমার সাথে যোগাযোগ করেছিল, তো আমি বলেছিলাম নতুন কোনো শিল্পপতিকে এটা দিলে দুর্ভাগ্য আমাদের যে তার 1989 এর পরে 2022 সালে যখন প্রশ্ন তুললাম, সেটা আবার নতুন করে খৈতান, ওখানে আমাদের এই জেলার যে ডিএম আছে রাজশ্রী মিত্র, তার শাশুড়ি আছে রীনা মিত্র, তার সঙ্গে
কথা বলে আবার তার ওই 32 বছর পার করার পর আবার নতুন করে তাদের 99 বছরের লিজ দিয়ে দিচ্ছে। তারা ওখানে বসে বসে উল্টো পাল্টা লোককে ওখান থেকে টাকা নিচ্ছে, যাকে তাকে লিখে দিচ্ছে। আমিও এই জায়গাটার জন্য জল চাষের জন্য 7 লাখ টাকা করে প্রতি বছরে রেন্ট দিই ওই খৈতানের লোকটা। হ্যাঁ, মানে আপনি মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক বৈঠকে বলা সত্ত্বেও তারপরেও আবার 99 বছরের জন্য লিজ দেওয়া হয়ে গেল ওই জায়গাটা। সেই তাদেরকে দিয়ে দিচ্ছে এই খৈতান এগুলো যে পাকা। মানে মুখ্যমন্ত্রীও কথা শুনলো না, কর্ণপাত করলেন না। কোনো কথাই তো সেইভাবে শোনা যায় না, সেইভাবে কোনো গুরুত্ব নাই। দেখুন জমিগুলো সব বেদখল হয়ে গেছে। ওই পলাশিতে যান, কালীগঞ্জে যান, নাকাচিপাড়ায় খোঁজ নেন, যেদের খৈতানের যে জমি তাদের যে লিজের কন্ডিশন ছিল 1989 জ্যোতিবাবু দিয়েছিল 99 বছরের জন্য। তারপরে তাদের 99 থেকে আপনি 2022 আপনি দেখুন কত বছর তারা ভোগ করলো। এবং তাদের মূল কন্ডিশন হচ্ছে মিল চালানো, তো মিল তো চলে না। আর আমোদপুরের মিল চলতো, সেও তো বন্ধ। তার আগে বেলডাঙ্গার চিনিকল বন্ধ, সেখানকার জায়গাও বেদখল। এখানে ওইখানে জমি জায়গা এরা করে খায়। আর আমি তো 1 কাঠা জমি তাদের করে খাই না। আমি এখানে রেন্ট দিয়ে 15 বছর ধরে তাদের টাকা দিয়ে এই বিল চাষ করাই, আমার রোজগার হয় আর লোকদের জনের কাজ দেওয়া হয়। এখানে প্রায় 60-70 জন লোক, আগলদার থেকে শুরু করে তারপরে ধরেন তারা গাড়ি ব্যবহার হয়, মাছ যখন ধরা হয় সেই মাছে। একটা জিনিস আমাদের মনে প্রশ্ন জাগছে, এই যে পটল শেখের কল রেকর্ডিং ভাইরাল, বা এই যে আপনার মানে যেখানে মাছ চাষ করছিলেন সেখানে পাট চাষের জন্য তারা পাট ফেললো, আমি বলছি এটা কোথাও কি আপনি নতুন দল করবেন বলে একটা আভাস দিয়েছেন বলে তার জন্যই কি আপনার উপর এগুলো হচ্ছে? এটা শুধু আজকে নতুন হচ্ছে না, আমি ওইটা বলতে চাইছি না আপনি যেটা বলছেন। কিন্তু এরা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে প্রত্যেকটা জায়গাতে। দেখুন ভরতপুর তৃণমূলের পঞ্চায়েত সমিতি, 21শে জুলাইয়ের আগে 15 তারিখে এসডিও খাদির কাছে এই অপূর্ব সরকার যে সাংগঠনিক সভাপতি, সে ওই ভরতপুর 1-এর সভাপতি নজরুল ইসলাম কার্জেন, যাকে আমি 2 বছর ধরে সরানোর জন্য নেতৃত্বকে বলে এসেছি, আপনাদেরকেও অনেক সময় বলেছি। সেই নজরুল ইসলাম কার্জেন কালকে মানে 15 তারিখে এসডিওর কাছে জানিয়েছিল যে পঞ্চায়েত সমিতির 9টা স্থায়ী সমিতিকে রিমুভ করার জন্য। এসডিওর কোনো দোষ নাই, এসডিওকে মেম্বাররা নোডাল অফিসার হিসেবে তাকে জানিয়েছে। এবার এসডিও 30 তারিখে কালকে সেখানে রিমুভ হয়ে গেল। তৃণমূলের পঞ্চায়েত সমিতি 9টা স্থায়ী সমিতি ভেঙে দিল, আবার গঠন করতে হবে। তাহলে কার স্বার্থে এসব হচ্ছে, কিসের জন্য হচ্ছে? তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সমিতি ভরতপুর 1 কালকে রিমুভ করেছে। রিমুভের পরে তার চিঠি আমিও পিসিও মেম্বার আমিও পেয়েছি, আপনি পারলে চিঠি পাঠিয়ে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপে। ঠিক, আমি বলছি মানে এই ধরনের কাজকর্ম হচ্ছে, আপনি কি উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন যে এই ধরনের হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি ভেঙে দেওয়া হচ্ছে? তারপরে এই যে বিধায়ক আপনার ভেঙেছে তো সবাই দেখতে পাচ্ছে, আনন্দবাজারে খবর হয়েছে, অন্য মিডিয়ায় খবর করেছে। আর 15 তারিখে রিকুইজিশন দিয়েছিল এসডিওর কাছে, এসডিও তার 15 দিনের ক্লিয়ার নোটিশ রেখে সব সদস্যকে, এখানে পঞ্চায়েত সমিতিতে ইউসুফ পাঠানো মেম্বার, আমিও মেম্বার, বড়ুয়ার এমএলএ জীবন সাহ মেম্বার, 3টে জেলা পরিষদের মেম্বার আর 23টা সোল মেম্বার মানে ডাইরেক্ট মেম্বার পঞ্চায়েত সমিতি। তার ভিতরে সঞ্জয় সার্কেল সহসভাপতি 7 মাস আগে এক্সপায়ার করেছে। তাহলে 22 আর 8 প্রধান, 22 আর 8 30, 3 জেলা পরিষদ 33, 2 এমএলএ 35 আর 1 এমপি 36 জন মেম্বার। সেখানে কালকে এমপিও অ্যাবসেন্ট থেকেছে, আমিও অ্যাবসেন্ট থেকেছি, জীবন সাহ অ্যাবসেন্ট থেকেছে আর কজন মেম্বার অ্যাবসেন্ট থেকেছে। তাহলে তারা 28 জন না 30 জন বিডিওর কাছে গিয়ে আমরা যখন অ্যাবসেন্ট প্রতিদ্বন্দ্বী নাই, তাহলে সেখানে রিমুভ হয়ে গেল 9টা স্থায়ী সমিতি। তারা কারা? 9টা স্থায়ী সমিতির মধ্যে
7টা তৃণমূলের প্রতীকে জিতা, আর কংগ্রেসের প্রতীকে 2জন জিতে, 4জন জিতে, তাদের ভিতরে 2জন আবার তৃণমূল তাকে এই অপূর্ব সরকারি দলে নিয়েছিল। দিয়ে তাদের নাম পূর্ত এবং কৃষি, আলী খান বলে পূর্ত, আর একটা মেয়ে কি নাম, তাকে কৃষি কর্মদক্ষ করেছিল। তাহলে সেই 9টা কর্মদক্ষকে কাল রিমুভ করে দিল। এটা কি দলের শৃঙ্খলা না কার স্বার্থে ব্যাঘাত ঘটছে, কারা করছে সব? আমি সেখানকার এমএলএ, আমি কিছু জানি না। আমাকে ফর্মালিটি যেটা এসডিও এক্স অফিসিও মেম্বার হিসেবে চিঠি দিয়েছে সেটাই আমি মনে করেছি এগুলো অনৈতিক কাজ, তাই আমি অ্যাবসেন্ট থেকেছি। না, আমি একটা কথা বলছি, তার মানে আপনাদের ওইখানে এলাকায় মানে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নাকি? সেটা আমি বলবো না, সেটা আপনারা আপনাদের মতো করে দেখুন, বলুন জেরবার না কি সেটা সবাই দেখতে পাচ্ছে। আমি বলছি আমাকে, আমার একটা প্রশ্ন, বারবার আপনার উদ্দেশ্যে এরকম টার্গেট করা হচ্ছে কেন? বা এই যে আপনার যে কল রেকর্ডিং, মানে আপনি যে কথাবার্তা বলেছেন সেগুলোকে ভাইরাল করে দেওয়া হয়েছে, তারপরে এই যে ভাইরাল করলে আমার কিছু যায় আসে না। আমি জনপ্রতিনিধির আগে আমি একটা রক্ত মাংসে গড়া মানুষ। আমার ইচ্ছাকৃত কাউকে আমি গালিও দিই না, কারোর সঙ্গে ঝামেলাতেও যাই না, কিন্তু আমার প্রতিনিয়ত আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এখানে রেজিনগর বিধানসভার আন্ডারে বহু জায়গা আছে খৈতান ইন্ডাস্ট্রি লিমিটেডের, সেই জমি এই রবিউল আলম চৌধুরীর, ওখানে যেখানে মির্জাপুরে বাড়ি তার আশপাশে দাঁতপুর জিপিতে, এইখানে রামপাড়া 1 জিপি, রামপাড়া 2 জিপি, সোমপাড়া 1 জিপি, রামনগর বাছড়া জিপি, এসব এলাকাতে আগেই বললাম টোটাল 8,000 একর জায়গা। তার মধ্যে নদিয়া নাকাশিপাড়া আর কালীগঞ্জ ব্লকে আছে, আর এখানে বেলডাঙ্গা 2-তে আছে, 1-এ যত সামান্য আছে। সেই সব জায়গা এখানকার পাবলিক চাষ করে খায়। কেউ টাকা খৈতানকে বসে বসে খৈতানরা টাকা তুলে ফসলের দাম বলে, এটা বকলমে বেআইনি চাষরা চাষ করে খায়। আর আমরা এই লোল্যান্ডটা, আমি তার আগে এখানে সিপিএম এর এক ক্যাডার খেত, সিপিএম ক্যাডাররা দীর্ঘদিন ধরে খেত। আমি এদেরকে অকশন হয়েছিল, অকশনে অ্যাটেন্ড করে বিএল শর্মা এখন ধুলাউড়িতে একটা প্রজেক্ট চালায়, ওই গুজরাটের একজন বিএল শর্মা এখানকার ম্যানেজার ছিল, সে অকশন ডেকেছিল। সেই অকশনে আমি 2011 সালে আমি অকশনে অ্যাটেন্ড করে ওখানে তখন 6,50,000 টাকায় পার বছর মাছ চাষ করবো বলে এই জলাকারটা নিয়েছিলাম। সেই তখন থেকে আমার আছে এবং এই জলাকারে মাছ চাষ করা হয়। গত 2-3 বছর আগে এই রবিউল আলমের মদতে এখানকার চাষিরা, আমার প্রচুর মাছ ছিল, সেখানে পাট জাগ দিয়ে মাছ নষ্ট করে দিয়েছে, মাছ ভেসে উঠেছে। তখন সেই মাছ এই বিদুপাড়া, মঠপুর, রামনগর, বাছড়া এইসব গ্রামের লোকরা ধরে খেয়ে নিচ্ছে। তাহলে আমার লস হয়েছে, আমি তবুও সহ্য করেছি। এবছর পর্যাপ্ত জল আছে, পাট জাগ দেওয়ার অনেক জল ডোবা আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, সেখানে বাদ দিয়ে এখানে বদমাইশি করে আমার ওই জল যেখানে মাছ চাষ আছে সেখানে, তবু আমি 50 বিঘি মতো ছেড়ে দিয়েছি বাদ দিয়ে, যাতে ওই জল, পচা জলটা যাতে এই মাছ নষ্ট না করতে পারে। আমি 50 বিঘি মতো পাট জাগ দেওয়ার জন্য ছেড়ে দিয়েছি, তারপরেও এখানে জুলুম করছে, বদমাইশি করছে। এসব কে সহ্য করবে বলুন আপনি? তার জন্যই মানে আজকের এই কল রেকর্ডিং আর সেটাকে ভাইরাল। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার।